প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমাদের সিআরপিসির পার্ট ৮। এখানে ধারা ৪৩৯ থেকে ৫০০ আলোচনা করা হবে এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বিগত সালের সেগুলো একটু দেখার চেষ্টা করব, যদি সময় থাকে। এই ধারাগুলোতে আমরা যেগুলো শিখব সেটা প্রথমে রিভিশন ক্ষমতা সম্পর্কে জানব। আমরা গত ক্লাসে আপিল ক্ষমতা সম্পর্কে জেনেছি। আপিল কোথায় করা যাবে, কোন আদালতের আদেশের বা রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে, এই জিনিসগুলো আমরা শিখেছি। আজকে শিখব রিভিশন ক্ষমতা, সেটা হাইকোর্ট বিভাগের হোক বা জেলা জজ মানে দায়রা জজ আদালতের হোক, সেগুলো আমরা আজকে শিখব এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সেকশনগুলো আমরা দেখব। প্রথমে ৪৩৯ হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। মহামান্য হাইকোর্টে রিভিশন করা যায় অনেক মামলায়। তো মহামান্য হাইকোর্ট রিভিশন যখন গ্রহণ করবেন, তারপরে তিনি কি কি করতে পারবেন, রিভিশন মামলা পরিচালনার ক্ষেত্রে হাইকোর্ট আদালত কি কি এখতিয়ার রাখেন, কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, সেটা আমরা দেখে নিই। উপধারা ১ এ বলা হচ্ছে নিজে নথি তলব করতে পারেন, অর্থাৎ নিজে কোনো মামলার এলসিআর তলব করতে পারবেন, অথবা হাইকোর্টে যদি কোনো এলসিআর প্রেরণ করা হয় সেক্ষেত্রেও সেটা রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোনোভাবে গোচরীভুক্ত হলে, অর্থাৎ তিনি যদি কোনোভাবে দেখেন যে একটা মামলার কোনো বিষয় চলছে, তার মানে এখানে মহামান্য হাইকোর্ট বিভাগে কোনো পক্ষ যদি আবেদন করে, আবেদনের ভিত্তিতে কিন্তু নথি প্রেরণ করা হলে সেটা রিভিশন ফাইলিং হবে এবং সেটার ভিত্তিতে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মানে রিভিশন মোকদ্দমাটা সেখানে চলবে। আর যদি মহামান্য হাইকোর্ট বিভাগ দেখেন যে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে কোনো জেলার কোনো আদালতে, কোনো দায়রা আদালতে, কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন সরাসরি হাইকোর্ট বিভাগ সে আদালতকে নথি প্রেরণের জন্য কি করবেন? আদেশ দিবেন। মানে তিনি সুমোটো হয়ে নিজে থেকেই নথি চেয়ে পাঠাবেন সেটা সমস্যার সমাধান করার জন্যে। এই কারণে বলা হচ্ছে কোনোভাবে গোচরীভূত হলে, পেপার পত্রিকায়, এখন তো আবার সোশ্যাল মিডিয়া, কোনো কিছু ভাইরাল হয়ে গেলে এটাও মহামান্য হাইকোর্ট বিভাগের যদি বিচারপতিগণের কারোর দৃষ্টিতে আসে তাহলে তারা এটা করতে পারবেন। ৩৪৮ ধারায় যেটা আছে সেটার ভিত্তিতে ক্ষমা প্রদর্শন বা দণ্ড বৃদ্ধি করতে পারবেন। আমরা দেখলাম যে আপিলে ক্ষমা প্রদর্শনও করা হচ্ছে, অর্থাৎ আসামিকে খালাস দেওয়া হচ্ছে যদি আগে থেকে সাজা দেওয়া হয় সেক্ষেত্রে। আর এখানে ক্ষমা প্রদর্শনও করতে পারবেন অথবা সাজার পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। তো রিভিশন ক্ষমতা প্রয়োগ করে এই ২ টা কাজ করতে পারবেন। আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। রিভিশনে গিয়ে আসামি তার বক্তব্য পেশ করতে পারবে, আসামি পক্ষে আইনজীবীও বক্তব্য পেশ করতে পারবে। অর্থাৎ রিভিশন শুনানি হবে। ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতেন তার বেশি দণ্ড দেওয়া যাবে না। যদি ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো মানে কোনো মামলা যদি হাইকোর্ট বিভাগে যায়, তো ম্যাজিস্ট্রেট কোর্ট সর্বোচ্চ যেই সাজা দিতে পারতেন এই মামলায়, হাইকোর্ট সেই পর্যন্তই সাজা প্রদান করবেন। যদিও হাইকোর্ট বিভাগের আইনে অনুমোদিত যে কোনো সাজা প্রদানের, মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন এবং যেকোনো মেয়াদের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু যেহেতু এটা নিম্ন আদালতে বিচার্য একটি মামলা, মেবি কোনো ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য, তো ম্যাজিস্ট্রেট আদালত মনে করেন সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দিতে পারতেন এই মামলায়। তো এই মামলা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশনের জন্য চলে গেছে। তো মহামান্য হাইকোর্ট বিভাগ ওই ম্যাক্সিমাম ওই ৫ বছরে কারাদণ্ড দিতে পারবেন। এখানে ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার হলে যে সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া যেত সেইটাই কিন্তু এখানে দিতে পারবেন মহামান্য হাইকোর্ট বিভাগ। খালাসের সিদ্ধান্তকে পরিবর্তন করে দণ্ডদানের ক্ষমতা রাখেন। কোনো খালাস আদেশের বিরুদ্ধে যদি রিভিশন করা হয় তাহলে সেটাকে তিনি কিছুটা দণ্ড দিয়ে দিতে পারবেন, কারাদণ্ডে পরিণত করতে পারবেন। হাইকোর্টকে প্রদান করা হয়েছে মর্মে মনে করা যাবে না। হ্যাঁ, এখানে খালাস আদেশের বিরুদ্ধে যদি রিভিশন করা হয় তাহলে তিনি সেটাকে পরিবর্তন করে কারাদণ্ড দিতে পারেন। কিন্তু হাইকোর্ট বিভাগকে শুধুমাত্র খালাস আদেশ এর বিরুদ্ধে রিভিশন করলেই যে তিনি দিয়ে দিবেন এমনটা ভেবে নেওয়া যাবে না। এটা বলা আছে। তার মানে তার কাজ যে খালাস আদেশকে কারাদণ্ডে পরিণত করে, কিন্তু রিভিশনে এটাই করা হবে এটা ভেবে কেউ যদি রিভিশন দায়ের করেন সেটা নাও হতে পারে। তার মানে মামলা যখন রিভিশন করা হবে
মামলার যে ফ্যাক্ট, মামলার যে নথি, এলসিআর সেইটা বিবেচনা করে এবং রিভিশনে উভয় পক্ষের শুনানির পরে নির্ধারণ করবেন মহামান্য হাইকোর্ট বিভাগ যেখানে কি সিদ্ধান্ত দেওয়া হবে। দায়রা আদালত 439 ক ধারা মতে আদেশ দিলে একটু পরে আমরা দেখব যেটা 39 ক, এখানে দায়রা আদালতের রিভিশন ক্ষমতা আছে। তো দায়রা আদালত যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো আদেশ দেয় তাহলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না। তার মানে দায়রা আদালত যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো আদেশ দেয় তাহলে দায়রা আদালতের এই রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যে আদেশ এটাই ফাইনাল, এটার বিরুদ্ধে আর মহামান্য হাইকোর্ট বিভাগে যাওয়ার দরকার নাই, মানে যাওয়ার সুযোগ নাই। আপিল চললে আপিল যথাসময়ে রুজু করা না হলে রিভিশন চলবে না। যে যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলে সেখানে আপিল করা হয়নি, মানে আপিলের মেয়াদ পার হয়ে গেছে, আপিল করা হয়নি, তো আপিল করা হয়নি বলে সেখানে রিভিশন চলবে না, মানে রিভিশন আপিলের একটা বিকল্প হতে পারে, কিন্তু আপিল আমি যেখানে করার সুযোগ আছে সেখানে আমি রিভিশন করব এরকম ভাবা যাবে না। তার মানে রিভিশন করার জায়গা এবং আপিল করার জায়গা সম্পূর্ণ ভিন্ন। উপধারা 2 এর মতো দণ্ডবৃদ্ধির বিরুদ্ধেও আসামিকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া যাবে। 2 বছরের কারাদণ্ড হয়েছে, প্রসিকিউশন পক্ষ মনে করছে এটা যথেষ্ট না, আরো দণ্ড বেশি হওয়া দরকার, রিভিশন করা হলো অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। এখানে এই জায়গাতেও আসামিকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। আসামি আসবে, বলবে যে না এটাই আমার কাছে বেশি হয়েছে, এটা ক্ষমা করেন, খালাস দিয়ে দেন। মানে কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ সব ক্ষেত্রেই আসামির থাকবে, সেটাই বোঝানো হচ্ছে। এবার আমরা দায়রা জজের রিভিশন ক্ষমতা যেটা 439 এ বা কতে, মহামান্য হাইকোর্ট বিভাগের অনুরূপ ক্ষমতা থাকবে, মানে হাইকোর্ট বিভাগ যা যা করতে পারবেন দায়রা জজও তাই তাই করতে পারবেন। দায়রা জজের নিকট রিভিশনের দরখাস্ত হলে, মানে রিভিশন ফাইলিং করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। একটু আগে আমি যেটা উপরে বললাম, এখানে হ্যাশ চিহ্ন যেটা দেওয়া আছে, তার মানে দায়রা জজ যদি একবার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে থাকেন সেই বিষয়ে আর হাইকোর্ট বিভাগে যাওয়ার সুযোগ নাই, কারণ সেটাই ফাইনাল। তাহলে রিভিশন আমি যদি দায়রা বিভাগে করি আর হাইকোর্টে যাওয়ার সুযোগ নাই, আর যদি হাইকোর্টে যাই দায়রা বিভাগে না করি সেই ক্ষেত্রে হাইকোর্টে যেতে পারি। কারণ এখানে দায়রা বিভাগে রিভিশন করব না হাইকোর্টে রিভিশন করব, এখানে যিনি রিভিশন করছেন তার চয়েসের উপরে অনেক সময় নির্ভর করে, মানে উভয় ক্ষেত্রে উভয় আদালতে করা যায়। দায়রা জজ আদালত কর্তৃক বা অতিরিক্ত দায়রা জজের নিকট রিভিশন প্রেরিত হলে, মানে দায়রা জজের কাছে কোনো রিভিশন ফাইলিং করা হলে তিনি নিজেই সেটা শুনানি করতে পারেন অথবা অতিরিক্ত দায়রা জজের নিকট সেই রিভিশনটা শুনানির জন্য বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন। অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা হচ্ছে দায়রা জজের মতোই হবে, মানে দায়রা জজ যা যা রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাই তাই ক্ষমতায় প্রয়োগ করবেন। এখন দেখেন, দায়রা জজের নিকট যদি রিভিশন দরখাস্ত করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা কিন্তু অতিরিক্ত দায়রা জজের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে অতিরিক্ত দায়রা জজ যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত দেয় সেই অতিরিক্ত দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধেও আর কোথাও যাওয়ার সুযোগ নাই, সেই রিভিশনের বিরুদ্ধেও যাওয়ার সুযোগ নাই, কারণ দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ একই ক্ষমতা সম্পন্ন ধরা হচ্ছে এখানে। এরপরে আমরা 442 কতে দেখব আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়। আমরা মামলা বিচার কার্য নিষ্পত্তির সময় সম্পর্কে জেনেছিলাম এর আগে। সেখানে জেনেছি ম্যাজিস্ট্রেট আদালতের জন্য 180 দিন এবং দায়রা আদালতের জন্য হচ্ছে 360 দিন একটা মামলার বিচার কার্য সম্পন্ন করার সময়। আর এখানে আপিল এবং রিভিশন সম্পন্ন করার বা নিষ্পত্তি করার সময় একই, 90 দিন। এই 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে, আবার বলা হচ্ছে 90 দিনের মধ্যে রিভিশন নিষ্পত্তি করা হচ্ছে, দুইটার সময় একই, অতএব কনফিউশন হওয়ার কিছু নেই। তবে উপধারা 1-এ আপিল সংক্রান্ত বিধান, উপধারা 2-এ আবার রিভিশন। এই উপধারা নিয়ে যদি আবার প্রশ্ন করে যে আপিল নিষ্পত্তির সময় সংক্রান্ত বিধান কোথায় আছে, তাহলে 442 ক উপধারা 1, আর রিভিশনের ক্ষেত্রে বললে উপধারা 2। উপধারাকে টার্গেট করেও যদি এমসিকিউ প্রশ্ন করা হয় এটা আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ 1-এ আছে আপিল, 2-এ আছে রিভিশন। আমরা ধারাগুলো যদি দেখি তাহলে আপিলের ধারাগুলো কিন্তু প্রথমে আসে এবং রিভিশনের ধারাগুলো পরে আসে, তো এই সিরিয়ালটা আমাদের একটু মাথায় রাখলেই আমরা উত্তর করতে পারবো।
এখন যে 90 দিন যে সময়টা যে কাউন্ট করা হবে, গণনা করা হবে, এইটা কখন থেকে শুরু, কখন পর্যন্ত চলবে এইটা? এটা রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারির তারিখ হতে শুরু হবে। তার মানে রেসপন্ডেন্ট কি? যিনি আপিল করবেন তাকে অ্যাপিলেন্ট বলা হয়, অপরপক্ষকে রেসপন্ডেন্ট বলা হয়। বাংলাতে আপিলকারী, আবার বাংলাতে অপরপক্ষকে রেসপন্ডেন্ট বা উত্তরদায়ক বলা হয়। মানে রেসপন্ডেন্টকে আমরা বাংলাতে রেসপন্ডেন্টই বলে থাকি। মানে আর আপিলকারীকে আপিলকারী বলে থাকি। কিন্তু এখানে অ্যাপিলেন্ট শব্দটা বাংলায় ব্যবহার করি না, আপিলকারী। তো রেসপন্ডেন্টের বাংলা উত্তরদায়ক, যেটা বাস্তবে আমি রাজশাহী কোর্টে খুব একটা ব্যবহার হতে দেখি না। আপনারা যদি দেখে থাকেন তো দেখবেন উত্তরদায়ক শব্দটা খুব একটা প্রচলিত না, তাই রেসপন্ডেন্ট শব্দটাই সবাই ভালো বোঝে। আর এখানে রিভিশনকারী আর অপরপক্ষ হচ্ছে পক্ষগণের উপর নোটিশ জারির তারিখ হতে, অর্থাৎ অপরপক্ষ যেদিন নোটিশ পাবে সেই দিন থেকে এই 90 দিন কাউন্ট শুরু হবে, কারণ নোটিশ পাওয়ার পরেই তো শুনানির জন্য দিন ধার্য হবে, তার আগে তো আর দিন ধার্য হবে না। তাই এই 90 দিনের মধ্যে আপিল শেষ করতে হবে। শুধুমাত্র কার্য দিবস গণনা করতে হবে। 3 নম্বরে বলছে শুধুমাত্র কার্য দিবস, যেমন সপ্তাহে 5 দিন আদালত চলে, 2 দিন চলে না, শুক্রবার এবং শনিবার। তো এখানে সপ্তাহে 5 দিন কাউন্ট হবে, এইভাবে কাউন্ট হবে। আবার এর মধ্যে যদি আবার কোনো ঈদের ছুটি বা পূজার ছুটি থাকে বা অন্যান্য কোনো সরকারি ছুটি থাকে তো সেটাও বাদ যাবে। তার মানে যেই দিন আদালত চললো না সেই দিন বাদ যাবে। 476 খ বা 476 বি আপিল পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত অপরাধ প্রসঙ্গে। 476 অথবা 476 ক অনুসারে অভিযোগ অস্বীকার করলে আপিলকারী আপিল করতে পারবে। অভিযোগ আমলে নিলে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তিনি আপিল করতে পারবেন। অতঃপর ঊর্ধ্বতন আদালত পক্ষসমূহকে নোটিশ দিয়ে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ অথবা নিজেই ওই অভিযোগ করতে পারবেন। মানে এখানে আপিল বিচার পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত অপরাধ যদি করে কেউ, সেক্ষেত্রে সেটার বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান বলা হচ্ছে এখানে 476 খতে। 491 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এটা রিটেনেও আসে। এবার আমি রিটেনে এই টপিকটা রাখিনি, কারণ এই টপিকটা এবার রিটেনে গুরুত্বপূর্ণ না, মানে নেক্সট পরীক্ষার জন্য। তবে এমসিকিউ এ গুরুত্বপূর্ণ, ভাইভাতেও গুরুত্বপূর্ণ, যারা হাইকোর্টে প্র্যাকটিস করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা জানতে হবে। হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ প্রদানের ক্ষমতা, ডিরেকশন অফ দ্য নেচার অফ এ হ্যাবিয়াস কর্পাস। হাইকোর্ট যখনই উপযুক্ত মনে করেন নির্দেশ দিতে পারবেন, যে কি বিষয় নির্দেশ দিতে পারবেন, এই যে এই ধরনের নির্দেশ, হ্যাবিয়াস কর্পাসের নির্দেশ বা হ্যাবিয়াস কর্পাস জারি করতে পারবেন। আপিল অধিক্ষেত্রের মধ্যে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির হতে বলবেন। সরকারি বা বেসরকারি হেফাজতে বেআইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক ব্যক্তিকে মুক্তি দিতে বলতে পারবেন হাইকোর্ট। কোনো জেলে আটক ব্যক্তিকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করতে পারবেন। কোর্ট মার্শালে বা কমিশনারের নিকট বন্দীকে সাক্ষী হিসেবে হাজির করতে পারবেন। কোনো বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করতে পারবেন। অত্র ধারার জন্য সুপ্রিম কোর্ট সময়ে সময়ে বিধি প্রণয়ন করতে পারবেন। আর অত্র ধারার বিধান নির্যাতনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন আইনের অধীনে আটক কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রিভেন্টিভ ডিটেনশন বলতে মনে করেন একটা বড় ধরনের অপরাধ হতে চলেছে, এই ধরনের একটা খবর পেল ডিবি পুলিশ বা কোনো ইন্টেলিজেন্স, সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই ব্যক্তি বা তার দলীয় কোনো লোকজন একটা অঘটন ঘটাতে চলেছে, বড় ধরনের একটা সমস্যা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। তো হয়তোবা কিছু লোকজনকে ধরে আটক করে রাখলো সেই ইভেন্টটা পার হওয়া পর্যন্ত। তো সেই 2-3 দিন আটক রাখার পরে তাদেরকে ছেড়ে দিবে, কি কারণে? তারা যেন এই অপরাধটা করতে না পারে, অপরাধটা সংগঠনের সম্ভাবনাকে মানে আমলে নিয়ে তাদেরকে আটকে রাখবে। তো এই ধরনের ব্যক্তিকে আটকে রাখলে এই হ্যাবিয়াস কর্পাসটার কাজে লাগবে না, এই ক্ষেত্রে প্রযোজ্য না। মূলত যদি অল্প কথায় বলি, হ্যাবিয়াস কর্পাসটা কি? মনে করেন একটা ব্যক্তিকে পুলিশ বা ডিবি পরিচয়ে বা সাদা পোশাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় কোন থানার তাকে রাখা হয়েছে জানা যাচ্ছে না, কোনো আদালতে চালানো করা হয়নি।
পরিবারকে কিছু জানানো হচ্ছে না, সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগে এই হ্যাবিয়াস কর্পাসের আবেদন করা যায়। আবেদন করলে হাইকোর্ট নির্দেশনা দিবে ওই যেই জায়গা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। তাহলে মনে করেন যে আমি এখন যেখানে অবস্থান করছি এটা চন্দ্রিমা থানা, রাজশাহী। তো এখানে চন্দ্রিমা থানা একটা আরএমপি, মানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি থানা। তো যদি আমার এই এলাকা থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার চন্দ্রিমা থানাকে নির্দেশ দিবে যে এই ব্যক্তি কোথায় আছে খুঁজে বের করে তাকে আদালতে হাজির করেন। তো এই কাজে এটা বেশি ব্যবহার করা হয়। মানে হাজির করতে হবে, একটা মানুষকে যদি গুম করে ফেলা হয় তাকে হাজির করার জন্য বেসিক্যালি এই ক্ষমতা প্রয়োগ করা হয়, এবং এইটা ব্যবহার করে মানুষ রিমেডি নিতে পারে। মনে রাখা ভালো, এই যে হ্যাবিয়াস কর্পাস, এটা সংক্রান্ত একটা রিটও আছে, আমরা শুনে থাকি রিট করা হয়। তো রিট আছে, রিট আসলে কোনো মানুষের যখন মৌলিক অধিকার খর্ব হবে সেটার বিরুদ্ধে রিট হয়। আর রিটটা দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগকে বাংলাদেশের যে সংবিধান সেটার 102 অনুচ্ছেদ অনুসারে। তো 102 অনুচ্ছেদে যে রিট সংক্রান্ত বিধান আছে, রিটের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদের মধ্যে কিন্তু হ্যাবিয়াস কর্পাস রিটেরও একটা বিষয় বলা আছে। তার মানে 491 এবং সংবিধানের 102 কিন্তু রিলেটেড একটা বিষয়, আপনারা সেটা দেখে নিতে পারেন। সংবিধানের 102 অনুচ্ছেদ আপনারা দেখে নেবেন ক্লাস শেষে। 492, পিপি বা পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা। সরকার কর্তৃক এক বা একাধিক পিপি বা পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবেন। পিপির অনুপস্থিতি নিযুক্ত বা নিযুক্ত না হলে, মানে কোনো পিপি কে নিযুক্ত দেওয়া হয়নি, সরকার দেয়নি, বা পিপি অনুপস্থিত আছে এই মুহূর্তে, তিনি হয়তোবা তার পদশূন্য হয়েছেন বা মারা গেছেন বা তিনি পদত্যাগ করেছেন, এরকম পরিস্থিতি যদি হয় যে পিপির পদটা এই মুহূর্তে শূন্য হয়ে আছে, অনুপস্থিত তিনি, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বলতে জেলা প্রশাসক বা ডিসি, তিনি যখন বিচারকের ভূমিকা পালন করেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হয়। তো জেলা ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করতে পারবেন। সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ ব্যতীত যে কোনো ব্যক্তিকে পিপি নিয়োগ করা যেতে পারে। সাধারণত আদালতে পিপি নিয়োগ করা হয় এখন বর্তমানে অ্যাডভোকেটদের, কারণ অ্যাডভোকেটরা ন্যায় বিচারের স্বার্থে মামলা পরিচালনা করতে পারেন সরকারের পক্ষে। 494, মামলা প্রত্যাহারের ফল। কোনো মামলা যদি প্রত্যাহার করে নেওয়া হয়, উইথড্র করে নেওয়া হয়, প্রত্যাহারের ইংরেজি হচ্ছে উইথড্র, উইথড্র করে যদি নেওয়া হয় তাহলে সেটার ফলটা কি হবে? প্রসিকিউশন বা পিপি রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সবগুলো বা নির্দিষ্ট, মনে করেন একটা মামলায় একাধিক অভিযোগ আছে, একাধিক অভিযোগ আছে, মনে করেন যে সে চুরি করেছে, চুরি করতে যেয়ে আরেকজনকে আঘাত করেছে, বা দর্শুতা করতে গিয়ে আরেকজনকে খুন করে ফেলেছে, তারপরে এখানে কারো সম্পত্তির ক্ষতি করেছে আগুন দিয়ে পুড়িয়ে, 4-5টা ধারা তার উপরে লেগেছে এবং আলাদা আলাদা অভিযোগ। তো এখানে মামলা প্রত্যাহার হতে পারে এই সবগুলো অভিযোগের উপর ভিত্তি করে, মানে সবগুলো অভিযোগ উইথড্র করে নিচ্ছে, অথবা 2-3টে অভিযোগ উইথড্র করছে এবং বাকি কিছু অভিযোগ থেকে যাচ্ছে যে হ্যাঁ এটা এটা করেনি, এটা এটা আমি অভিযোগ উইথড্র করছি, এবং অন্যান্য যে অভিযোগ সেগুলো থাকছে, এরকম হতে পারে। তার মানে অভিযোগ আংশিকও উইথড্র হতে পারে বা প্রত্যাহার হতে পারে, বা পুরোটাই সম্পূর্ণভাবে হতে পারে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে সবগুলো র- বা নির্দিষ্ট কোনোটি যদি প্রত্যাহার করা হয় তাহলে পরিচালনা প্রত্যাহার করতে পারবেন। ফলে প্রত্যাহারকৃত অভিযোগের জন্য চার্জ গঠনের পূর্বে যদি কোনো অভিযোগ প্রত্যাহার করা হয় তাহলে আসামি অব্যাহতি পাবে। চার্জ গঠনের পূর্বে যদি অভিযোগ প্রত্যাহার করা হয় আসামি অব্যাহতি পাবে, এবং চার্জ গঠনের পর যদি কোনো অভিযোগ প্রত্যাহার করা হয় তাহলে আসামি খালাস পাবে। চার্জ গঠন করা মানে বিচার কার্যক্রম শুরু হয়ে যাওয়া, এই কারণে চার্জ গঠনের পরে হলে সেটা খালাস হয়ে যায়, আর চার্জ গঠনের আগে যদি হয়ে যায় সেটা অব্যাহতি হয়। এখন একটা উদাহরণ দিই, এর আগে আমি বারবার বলেছি যে চার্জকে আমি গায়ে হলুদের সাথে তুলনা করি এবং বিচার শুরু হওয়া মানে সাক্ষী নেওয়াকে বিয়ের সাথে তুলনা করি। তার মানে সাক্ষী নেওয়ার আগে যেমন চার্জ জরুরি, ওই যে আমরা যদি এভাবে মনে রাখি যে বিয়ের আগে গায়ে হলুদ জরুরি একটা অনুষ্ঠান, এরকম। তো একটা বিয়ের গায়ে হলুদ হলো একটা ছেলে বা একটা মেয়ের, একটা ছেলে বা একটা মেয়ের গায়ে হলুদ হওয়ার পরে যদি বিয়েটা আলটিমেটলি না হয়, কোনো কারণে বিয়ে ভেঙে যায়, তাহলে কি ছেলেটা বা মেয়েটা কাউকে কি ডাইভোর্সি
বা তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা বলা যাবে? বিয়েই তো হয়নি, তাহলে দুইজনে অবিবাহিতই থেকে গেল। যেহেতু গায়ে হলুদের পর বিয়ে ভেঙে গেছে, বিয়েই হয়নি, তাই এখানে অবিবাহিত দুইজনের ক্ষেত্রে বলা যাবে, মানে আনমেরিড দুইজনই। বিয়েই তো হয়নি, মানে ম্যারেজই হয়নি, তাহলে তারা আনমেরিডই থেকে গেল। কিন্তু বিয়ের পর যদি তাদের আলাদা হয়ে যায়, তাহলে এটা তো আর আনম্যারিড তারা থাকলো না। তাহলে বিয়ে হয়ে গেছে, তার মানে ম্যারিড হয়ে গেছে, তারপরে যদি আলাদা হয়ে যায়, তাহলে এটা কিন্তু তালাক বা ডিভোর্সের মাধ্যমে হচ্ছে। তো একটু টার্মটা এভাবে মনে রাখবেন, যে চার্জের আগে হলে অব্যাহতি, অব্যাহতির সাথে অবিবাহিত শব্দটার কিন্তু মিল আছে দেখবেন। অব্যাহতি অবিবাহিত মানে আর বিয়ে করা হলো না। আর বিয়ের পরে যদি সমস্যা হয়, তাহলে পরস্পরের থেকে আলাদা হয়ে গেল, মানে এখানে খালাস পাবে আসামি। আর এখানে বাস্তবে বিয়ের উদাহরণের সাথে যদি বলি, তাহলে তালাক। তো এখানে দেখেন খালাসের সাথে মাঝখানে আবার লয়াকার আছে, তালাকেও মাঝখানে লয়াকার আছে। তো এই খালাসের সাথে তালাকের তুলনা করতে পারবেন, আর অব্যাহতির সাথে তুলনা করতে পারবেন কিসের? অবিবাহিত। এই ছোট ছোট শব্দ লিখে মনে রাখতে পারেন, আর যদি ভালো লাগে এই এই উদাহরণটা, তাহলে মনে রাখার দরকার আছে, আর না হলে মুখস্থ করে নেন। আমি এই ধরনের টেকনিক ব্যবহার করে মনে রাখতাম, তাই আমি শেয়ার করলাম। 496, যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে, জামিন মঞ্জুর বা গ্রাহ্য হবে, মানে জামিনযোগ্য ধারা, যারা লিখিত ক্লাস করেছেন তারা অলরেডি এটা জানেন। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, মানে যেগুলো জামিনযোগ্য সেগুলোই শুধুমাত্র, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আইনগত অধিকার বলে। একটা রিটেন প্রশ্ন ছিল যে জামিন পাওয়া আসামির অধিকার ব্যাখ্যা করুন। তো যেটা জামিনযোগ্য বেলেবল সেকশনের অপরাধ, সেটাতে জামিন পাওয়া আসামির আসলে কি রাইট বা অধিকার? ওসি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করা হলে, আদালতে হাজির হলে বা আত্মসমর্পণ করলে, বা হাজির করা হলে মানে গ্রেপ্তার করে হাজির করা হলে, অথবা নিজে থেকেই স্যারেন্ডার বা আত্মসমর্পণ করলে, ওসি আদালতে বা আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে, ওসির হেফাজতে যদি থাকে অথবা আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে এই জামিন কিন্তু আবেদন করা যায়। তো জামিন বা জামানত দিতে প্রস্তুত থাকলে জামিনে মুক্তি দিবে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে হ্যাঁ আমি জামানত দিব, বেল বন্ড দিব, আমি বেল বন্ডে আমার একজন স্থানীয় জামিনদার স্বাক্ষর করে দিবেন, বেল বন্ড দেওয়ার অর্থ আমি নিয়মিত হাজিরা দিব, এটা হচ্ছে প্রধান শর্ত। অন্যান্য কিছু শর্তও থাকে। তো এই বেল বন্ড যদি আসামি আদালতে সাবমিট করতে রাজি থাকে, সেক্ষেত্রে আদালত তাকে জামিনের আদেশ মঞ্জুর করে জামিনে মুক্তি দিবে। তাহলে আদালত দিবে জামিনে মুক্তি, আর আসামি দিবে জামিন, অর্থাৎ ওই বেল বন্ডটা জমা দিবে। তবে শর্ত হচ্ছে, এক, ওসি বা আদালত উপযুক্ত মনে করলে নিয়মিত হাজিরার শর্তে জামিন গ্রহণ ব্যতীত, অর্থাৎ জামিনদার ছাড়া মুচলেকা সম্পাদন করলে মুক্তি দিতে পারবেন। তার মানে বেল বন্ড ছাড়াও মুচলেকার মাধ্যমে মুক্তি দিতে পারবেন। ওসিও দিতে পারবে, আদালতও দিতে পারবে। আদালত বলতে ম্যাজিস্ট্রেট বা বিচারক। অত্র ধারার বিধান 107 ব্র্যাকেটে 4, মানে উপধারা 4, 117 উপধারা 3 ফৌজদারি কার্যবিধির ধারার বিধানকে প্রভাবিত করবে না। 107-এ কিন্তু মুচলেকার বিষয়টা বলা আছে, সেই মুচলেকার সাথে জামিনকে কিন্তু এক করা যাবে না। 107 ধারায় যদি কেউ একজন, এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে যে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মারার চেষ্টা করছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি, তারা যেন আদালতে প্রমিস করে যে আমাকে এগুলো করবে না। আদালতে তখন মুচলেকা দিয়ে দিলে তখন এই মামলাটা শেষ হয়ে যায়, যে ভবিষ্যতে আমি আর কিছু করব না। তো এটা শুধু মুচলেকা দিলেই হয়, একটা দরখাস্তের মধ্যে লিখে দিলেই হয়ে গেল মুচলেকা। এখানে আর কোনো নতুন ভাবে বেল বন্ড দিতে হয় না, জামিননামা দিতে হয় না। 107 ধারা মামলায় কোনো জামিননামা দিতে হয় না, কারো জামিনও নেওয়া লাগে না, কারণ সেখানে মুচলেকাই তো ডিরেক্ট দিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণে আর জামিন নেওয়ার দরকার হচ্ছে না। 497, তাহলে আমরা 496 বেলেবল সেকশনে আসামি জামিন পাই, আর 497 হচ্ছে নন বেলেবল সেকশনে আসামি জামিন পাই কখন সেটা দেখব। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, মানে নন বেলেবল, জামিন মঞ্জুর বা গ্রাহ্য কখন হবে? 496 ধারার অনুরূপ ক্ষেত্রে অনুরূপ উপায়ে জামিনে মুক্তি প্রদান করা যাবে। তার মানে যেভাবে 496 ধারাতে মুচলেকা, মানে 496 ধারাতে বেল বন্ডের কথা যেভাবে বলা হলো, জামিনের আবেদন করবে, জামিন মঞ্জুর করবে, বেল বন্ড দিবে স্থানীয় জামিনদার সহ বা ছাড়া, এই সবগুলোই কিন্তু
497 এর ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কোন ক্ষেত্রে মঞ্জুর করবে, কোন ক্ষেত্রে মঞ্জুর করবে না, এটাই স্পেশালি 497 বলা আছে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে দোষী মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে মুক্তি দেওয়া হবে না। তার মানে যদি ভয়াবহ কোনো বড় ধরনের অপরাধ করে যেটার শাস্তি মৃত্যুদণ্ড বা লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেই ক্ষেত্রে তো জামিন দিবে না। কেন জামিন দিবে না? জামিন দিলে পালিয়ে চলে যেতে পারে, আদালতে আসবে না, কারণ সে জানে যে আমি অপরাধটা করেছি। এই কারণে পালিয়ে চলে যেতে পারে। আবার আরেকটা কারণ হতে পারে, যে কেউ এই ধরনের অপরাধ করলে সে সহজে যদি জামিন পেয়ে যায় তার সাহস হয়ে যাবে, তখন সে আবার আরেকটা অপরাধ ঘটাতে পারে। অপরপক্ষে যারা ভিকটিম তারা তো মনে করবে আদালতের প্রতি সম্মানই থাকবে না, যে এত বড় একটা অপরাধ করলো, তাকে অ্যারেস্ট করা হলো কিন্তু 2 দিনেই সে জামিনে বের হয়ে আসলো। আদালতে আমরা ন্যায় বিচার পাবো না, একটা আদালতের প্রতি অনাস্থা তৈরি হবে। তো এটার কারণেই ভিকটিম পক্ষকে সন্তুষ্ট মানে সান্ত্বনা দেওয়ার জন্য তার মনে যে বিচার পাবে একটু ধৈর্য ধরতে হবে, এটা বোঝানোর জন্যও কিন্তু অনেক সময় আসামিকে আটক রাখা জরুরি। এটা সমাজের স্বার্থেই। শর্ত হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিও জামিনে মুক্তি পাবে যদি সে, তার মানে যত বড় অপরাধী হোক না কেন জামিনে মুক্তি পেতে পারে। এই নিচে যে 3টি শর্ত দেওয়া আছে সেটা যদি এক্ষেত্রে প্রযোজ্য হয়, আসামি যদি 16 বছরের নিম্ন বয়স্ক কোনো মাইনর ব্যক্তি হয়, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, অর্থাৎ বয় অর গার্ল। 2 নম্বরে কোনো স্ত্রীলোক যে কোনো বয়সের। 3 নম্বরে হচ্ছে কোনো মহিলা যে কোনো বয়সের, 2 নম্বরে। আর 3 নম্বর হচ্ছে সিক বা পীড়িত, আর ইনফার্ম অর্থাৎ অক্ষম। তাহলে সিক আর ইনফার্ম মানে পীড়িত অক্ষম একই, যে নিজে ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, অসুস্থ, বয়স যেটা হোক না কেন, বেশি বয়স হোক কম বয়স হোক, মানে নিজের চলাফেরা ঠিকভাবে করতে পারে না। তো তাকে জামিনে মুক্তি দিলেও সে আহামরি খুব একটা সমাজের বা ভিকটিম পক্ষের ক্ষতি করতে পারবে না। এই কারণে আর তাকে যদি মানে হাজতে রাখা হয় তাহলে তার শরীর আরো খারাপ হয়ে যেতে পারে, তার মৃত্যু ঝুঁকি আছে। এই কারণে তাকে কি করা হয়, অনুগ্রহ করে জামিন দেওয়া হয়। এটা তার প্রতি কিন্তু একটা দয়া আদালতের। 497 ধারায় জামিন দেওয়া কিন্তু আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা, আদালতের দয়া আসামির প্রতি। এখানে আসামি তার অধিকার বলে কিন্তু জামিন পায় না নন বেলেবল সেকশনে 497 ধারায়। 496 ধারায় অধিকার, কারণ নন বেলেবল সেকশন, তাই আইনে তাকে জামিন দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে আরো তদন্তের প্রয়োজন হলে ওসি বা আদালত জামিনে বা মুচলেকায় অর্থাৎ বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারবেন। উপধারা 1 ও 2 অনুসারে মুক্তি দিলে কারণ লিপিবদ্ধ করবেন, কেন জামিন দেওয়া হলো বা মুচলেকায় মুক্তি দেওয়া হলো সেটা অবশ্যই অর্ডার শিটে লিখতে হবে। বিচার সমাপ্ত অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষ হবার পর রায় ঘোষণার পূর্বে দোষী নয় মর্মে যথেষ্ট কারণ থাকলে বিচার মানে জবানবন্দি দিল প্রসিকিউশন পক্ষ, আসামি পক্ষ জেরা করলো। এরপরে আদালত বুঝতেই পারলো যে এ জেরাতে বোঝাই যাচ্ছে যে মামলাটা কি মিথ্যা মামলা। আর মামলা সত্য হলো এই যে আসামিকে যে মামলায় জড়ানো হয়েছে, এই আসামিটা কি আসলে অপরাধী না। একাধিক আসামি থাকলে হয়তো মনে হচ্ছে 2 জন নির্দোষ, বাকি 3 জন হয়তো বা আসামি, মানে অপরাধ করেছে। তো যারা মনে হচ্ছে যে অপরাধ করেনি তাদের যদি জামিন দেওয়া হয় ওই সময়, তাহলে আদালত জামিন দিয়ে দিতে পারে, কারণ আদালত বুঝতে পারছে এরা খালাস পাবে। তাহলে আসামি হাজতে থাকলে রায় শ্রবণের উদ্দেশ্যে হাজির করা হলে জামিনদার ব্যতীত অর্থাৎ মুচলেকা বা বন্ডের মাধ্যমে মুক্তি দিতে পারবেন। আর মহামান্য হাইকোর্ট বা দায়রা জজ বা অন্য কোনো বিচারাধীন আদালত কোনো মামলায় আসামিকে জামিনে মুক্তি দিলে তাকে আবার গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করা যাবে। মানে একবার জামিন পেলে যে সে এ, আর তাকে গ্রেপ্তার করা যাবে না তা না, আবারও গ্রেপ্তার করা যাবে প্রয়োজনে। 498 জামিন মঞ্জুর করা অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা। বন্ডে উল্লেখিত যে টাকা বন্ডে লেখা থাকে, 1,000 টাকার বন্ডে বা 2,000 টাকার, 10,000 টাকার বন্ডে এরকম দেখবেন উচ্চারণ করা হয়। সম্পাদিত বন্ডে অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা পূর্বক নির্ধারণ করতে হবে, যা অত্যাধিক হবে না। এখানেও কিন্তু আমরা দেখছি অত্যাধিক হবে না। আবার আমরা ফাইনের ক্ষেত্রেও দেখেছি অত্যাধিক হবে না, আনলিমিটেড কিন্তু অত্যাধিক হবে না।
মহামান্য হাইকোর্ট দায়রা জজ বা যে কোনো ব্যক্তি দায়রা জজ যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে আপিল থাকুক বা না থাকুক জামিন মঞ্জুর করতে পারবেন। এই যে এই 2 নম্বর যে পয়েন্ট যেটা বললাম, হাইকোর্ট বা দায়রা জজ মঞ্জুর করতে পারবেন, এটা 498 ধারা অনুসারে এটাকে মিস কেস আমরা বলি। ম্যাজিস্ট্রেট কোর্ট যখন জামিন দেয় না, তখন আমরা 498 ধারার বিধান অনুসারে মিস কেস করি দায়রা আদালতে। দায়রা আদালত যদি জামিন দিলে তো দিল, না দিলে আবার দায়রা আদালতের এই জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে চলে যায় আবার 498 ধারাতে মিস কেস করতে। এই মুহূর্তে যে লাইনটা পড়লাম, এইটাই কিন্তু মিস কেসের লাইন। এটা দ্বারা কিন্তু মিস কেসকে বোঝানো হচ্ছে যে এখন আমি যেটা গোলাপি শ্যাডো করলাম সেটা। তো এখানে আপনারা কোথাও লিখে রাখতে পারেন মিস কেস 98 এর নিচে। এটাকে মিস কেস বলা হয়। বিআর অ্যাক্টে কোথাও মিস কেস শব্দটা লেখা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে মিস কেসই বলা হয়। বন্ডে অর্থের পরিমাণ হ্রাস করতে পারবেন, অথবা আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল, গ্রেপ্তার পূর্ব জামিন সেটাও করতে পারবেন। তাহলে হাইকোর্ট শুধুমাত্র আগাম জামিন বাস্তবে মঞ্জুর করে থাকেন, সেটা গ্রেপ্তারের আগে করতে হবে, এটাও 498 ধারা অনুসারেই। তাহলে আগাম জামিনের বিধান আছে 498 এ, মিস কেসের বিধানও 498 এ। মিস কেস এ জামিন দিয়ে থাকেন মহামান্য হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত। আর অ্যান্টিসিপেটরি বেল শুধুমাত্র হাইকোর্ট বিভাগ দিয়ে থাকেন। 499, আসামি ও জামিনদারের মুচলে আসামি ও জামিনদারের মুচলেকা বা বন্ড। বন্ডটা কি জিনিস সেটা আমরা বুঝবো। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ দিয়েছি, বেল মিন্স। বেল অর্থ হচ্ছে সাম অফ মানি, অর্থাৎ কিছু পরিমাণ অর্থ। যেটা সিআরপিসি 499 এর উপধারা 1-এ এই লাইনটা দেওয়া আছে, ইংরেজি বিআর অ্যাক্টে দেখলে বুঝতে পারবেন। জামিনে বা নিজ মুচলেকায় মুক্তি দেওয়ার পূর্বে পুলিশ বা আদালত যেরূপ পর্যাপ্ত মনে করেন সেরূপ পরিমাণের অর্থের একটি মুচলেকা বা বন্ড সম্পাদন করবেন। জামিনে মুক্তির ক্ষেত্রে এক বা একাধিক জামিনদার, সাধারণত একজন জামিনদারই নেওয়া হয়, বিশেষ ক্ষেত্রে একাধিক জামিনদারও নিতে দেখেছি আমি কোর্টে। নিম্ন যেটাকে আমরা স্থানীয় জামিনদার বলি, লোকাল শিওরিটি, লোকাল গ্যারেন্টর, নিম্ন শর্তে বন্ড সম্পাদন করবেন। বন্ডে উল্লেখিত সময়ে ও স্থানে আসামি নির্ধারিত নিয়মিত হাজিরা দেবে। মূল কথা হাজিরা দিলেই হলো, জামিনে মুক্তি দেওয়ার এটাই শর্ত। ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্তরূপ হাজিরা দিতে থাকবে। আরো শর্ত হচ্ছে, অভিযোগের জবাব দিতে করা হলে হাইকোর্ট বা দায়রা জজ অন্য আদালতে আসামিকে হাজির করতে পারবেন যদি নির্দেশ দেওয়া হয়। 500 ধারা, হেফাজত থেকে মুক্তি। হেফাজত বলতে কাস্টডি। কাস্টডিতে আছে আসামি, তাকে কিভাবে মুক্তি দেওয়া হবে? জামিন যদি দেওয়া হয় তাহলে দেখবেন রিলিজ অর্ডার বলে একটা কাগজ দেওয়া হয়, যা বেল বন্ডের সাথে রিলিজ অর্ডার জেলখানায় পৌঁছালে সেটা জেলার দেখেই আসামিকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে হেফাজত থেকে মুক্তি। বন্ড সম্পাদনের পর আসামি সঙ্গে সঙ্গে মুক্তি পাবে। আদালতে হাজির থাকলে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে। আর যদি হাজতে থাকলে মানে জেলখানায় থাকলে জামিন মঞ্জুরকারী আদালত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মানে জেলারকে মুক্তির আদেশ দান করবে, যেটাকে আমরা খুব প্রচলিত নাম কি, রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার অনেকেই বুঝে, অশিক্ষিত মানুষও রিলিজ অর্ডার কি সেটা বুঝে। সেটা হচ্ছে মুক্তির আদেশ। আদেশে আদেশ প্রাপ্তির পর জেলার ভারপ্রাপ্ত অফিসার আসামিকে মুক্তি দিবে। আমরা সাধারণত দেখি বিকাল 3, 3:30, 4টার মধ্যে যদি রিলিজ অর্ডার পৌঁছে যায় সেই দিনই সন্ধ্যায় মুক্তি পায়। আর যদি দেরি হয় 5টার পরে যায় তাহলে আর সেদিন মুক্তি পায় না, পরের দিন সকালে মুক্তি পায়। অন্য মামলায় আটক থাকলে মুক্তি দাবি করা যাবে না, কারণ একাধিক মামলা থাকলে একটাতে মুক্তি পেলে অন্যটাতে হাজতে আছে, তখন তার মুক্তি দিবে না। সবগুলোতে মুক্তি পেতে হবে। মুক্তির জন্য সকল মামলায় আসামির জামিন পাওয়া আবশ্যক। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে ক্লাসটি শেষ করে দিব।